আমি জানি টুঙ্গিপাড়া যাচ্ছি, সীমান্তে এসে বুঝলাম দেশ ছাড়ছি। ভিডিও বার্তায় জননেত্রী শেখ হাসিনা। আমি কখনোই ভাবিনি যে আমাকে দেশে আসতে হবে, আমি জানতামও না যে গণভবন যখন ঘেরাও দিয়ে ফেললো আমি বললাম যে না, তো গুলি চালাবে না, আমাকে অনেক মানুষ মারা যাবে। আমার সিকিউরিটি যারা ছিল তারা আমাকে ওখান থেকে সরিয়ে নিয়ে আসলো। আমি বললাম আমি টুঙ্গিপাড়া চলে যাবো, আমি থাকবোই না। এত কথা শুনে আমাকে কেন চালাতে হবে, থাকতে হবে। আমার যেটা লক্ষ্য, বাংলাদেশকে উন্নয়নশীল দেশে মর্যাদা উন্নীত করে দিয়েছি, যথেষ্ট। আমি জানি আমি টুঙ্গিপাড়া যাচ্ছি। আমি অনেক পরে জানতে পারলাম যখন এই বর্ডার ক্রস করছে তখন বলছে আমরা অমুক জায়গায় যাচ্ছি। এটা আয়োজনটাই বা কিভাবে হলো সেটাও আমি জানি না। এদিকে পিনাকি ইলিয়াসদের দৌলতে জামায়াতের রকেট উত্থান, এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এরা যে ভয়ের রাজত্ব কায়েম করেছে, কিংবা এরা যে তাদের ভোট নাই যে জায়গায়, সে জায়গায়ও এরা যে একটা মবের রাজত্ব কায়েম করে শক্তি প্রদর্শন করে এসেছে, তার কারণ এদের পেছনে ছিল ইউনূস সরকার, তার কারণ এদের পেছনে ছিল প্রশাসন। এখন যখন প্রশাসন, সরকার, বিএনপির নেতাকর্মীরা জায়গায় জায়গায় মনে করেছেন যে তাদের সবার আগে কর্তব্য প্রথম রাতে বিড়াল মারা। রাজশাহী 4 আসনে 3 লাখ ভোটারে 7 লাখের বেশি ভোট, এটা অনিয়ম নয়, এটা গণতন্ত্রের কবর রচনা। এবারে সংসদে যাবে বিএনপি, আর সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া আগামী রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে দেখা যেতে পারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। তো সেই নাহিদ ইসলাম আজকে যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যটা আসলে কতটুকু যৌক্তিক? আর নাহিদ ইসলামের কি ধারণা যে এখন ডাক দিলে রাজুতে আয়, কই ঢাকা আটে তো ডাক দিচ্ছেন, আপনারা পারেন নাই? হাস্যকর মন্তব্য করা বন্ধ করে দেন। আর যে হাসান মাহমুদ হইয়েন না, আওয়ামী লীগের একজন যিনি ছিলেন, কথা বলতো, মানে কি বলতো নিজেও জানে না। ফলাফল যেটা আসছে যে এনসিপি 6টা পাইছে, এই 6টার মধ্যে হাসনাত আব্দুল্লাহ ছাড়া বাকি যে 5টা যদি জামাতের লেস এনসিপি না ধরতো, অথবা জামাত পিতা হিসাবে পুত্রদের আশ্রয় না দিত, এই একটা সিটি শুধু পাইতো হাসনাত আব্দুল্লাহ, আর কোন সিটি এনসিপি। প্রোটোকল দিয়ে আমাকে বনবাসে দিয়ে গেল শেখ হাসিনা। দেশ ছাড়ার কোনো পরিকল্পনা ছিল না, এমনকি বিষয়টি তিনি জানতেনও না। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও বার্তায় এমন দাবি করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন তিনি টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে ফিরে যেতে চেয়েছিলেন, কিন্তু সীমান্তে পৌঁছানোর পর জানতে পারেন তাকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। ভিডিওতে শেখ হাসিনা 5 অগাস্টের ঘটনাপ্রবাহ, দেশত্যাগ এবং পরবর্তী পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। সেখানে তিনি দাবি করেন তাকে এক প্রকার বনবাসে পাঠানো হয়েছে। ভিডিও শুরুতে দেশত্যাগের প্রেক্ষাপট নিয়ে শেখ হাসিনা বলেন, আমি কখনোই ভাবিনি যে আমাকে দেশ ছেড়ে আসতে হবে, আমি জানতামও না। তিনি উল্লেখ করেন গণভবন যখন ঘেরাও করা হয় তখন প্রাণহানি এড়াতে তিনি নিরাপত্তারক্ষীদের গুলি না চালানোর নির্দেশ দিয়েছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বলেন, আমার সিকিউরিটি যারা ছিল তারা আমাকে ওখান থেকে সরিয়ে নিয়ে এলো। আমি বললাম আমি টুঙ্গিপাড়া চলে যাব, আমি থাকবই না। এত কথা শুনে আমাকে কেন চালাতে হবে, থাকতে হবে। বাংলাদেশের উন্নয়নের লক্ষ্য পূরণ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমার যেটা লক্ষ্য, বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করে দিয়েছি, যথেষ্ট। দেশ ছাড়ার বিষয়টি তিনি শেষ মুহূর্তে জানতে পারেন বলে দাবি করেন। শেখ হাসিনা বলেন, আমি জানি আমি টুঙ্গিপাড়া যাচ্ছি, আমি অনেক পরে জানতে পারলাম যখন আমি বর্ডার মানে সীমান্ত ক্রস করছি, তখন বলছে আমরা অমুক জায়গায় যাচ্ছি। তো এটার আয়োজনটা বা কিভাবে হলো সেটাও আমি জানি না, মানে ওরা একেবারে প্রধানমন্ত্রী হিসেবেই সব প্রোটোকল দিয়েই আমাকে বনবাসে দিয়ে গেল। ভিডিও বার্তায় ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর সহ পৈতৃক বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় আক্ষেপ প্রকাশ করেন শেখ হাসিনা। তিনি বলেন, সবই আমি হারিয়েছি, বাবা মা ভাই সব হারিয়েছি, এমনকি ঘরবাড়ি যা কিছু ছিল, স্মৃতিচিহ্ন, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর থেকে শুরু করে সবই লুটপাট আগুন দিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। তবে নিজের ক্ষতির চেয়ে দলীয় নেতাকর্মী ও মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হওয়া হামলায় বেশি ব্যথিত বলে জানান আওয়ামী লীগ সভাপতি। তিনি বলেন, হারাবার কিছু নেই, এই জন্য ভয়ও নেই, কোনো দুঃখও নেই, কারণ আমার আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী বা যারা একটু আওয়ামী লীগ করেছে বা যাদের পরিবার আওয়ামী লীগ বা মুক্তিযোদ্ধা পরিবার, তাদের তো জ্বালিয়ে পুড়িয়ে সব শেষ করে দিয়েছে। যখন তাদের কথা চিন্তা করি, নিজেরা কি হারালাম সেটা নিয়ে আমি চিন্তা করি না। উল্লেখ্য, গত 5 অগাস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি কবে বা কোথায় ধারণ করা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এদিকে পিনাকি ইলিয়াসদের দৌলতে জামায়াতের রকেট উত্থান। বাংলাদেশে নির্বাচন শেষ, সেই সঙ্গে শেষ হল যাবতীয় জল্পনা কল্পনা। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোট পেয়েছে 212টি আসন, জামায়াতে ইসলামী জোট পেয়েছে 77টি আসন, অন্যান্য 8টি আসন। 300টি আসনের মধ্যে 1টি আসনে প্রার্থীর মৃত্যু হয়, কেন্দ্রটি ভোটগ্রহণ হয়নি। 2টিতে ফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। জুলাই সনদ নিয়েও হয়ে গিয়েছে গণভোটাভুটি। হ্যাঁ ভোট দিয়েছেন 4 কোটি 80 লক্ষের বেশি ভোটদাতা।
না ভোট দিয়েছেন 2,25,00,000। এর ফলে প্রশাসনিক এবং নির্বাচনী সংস্কারের যে প্রস্তাব সনদে রয়েছে তা বাস্তবায়িত করার কথা পরবর্তী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের। সেই সঙ্গেই জুলাই সনদে রয়েছে সংবিধান সংশোধনের মাধ্যমে 84 দফা প্রশাসনিক ও রাজনৈতিক সংস্কারের ঘোষণা। এর মধ্যে 47টি প্রস্তাবনা সাংবিধানিক এবং 37টি সাধারণ আইন বা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করার কথাও জানিয়েছে ইউনূস সরকার। গণভোটে 84টি সংস্কার প্রস্তাব থাকলেও তার মধ্যে কোনোটি নিয়ে বিএনপি, কোনোটি নিয়ে জামায়াতে ইসলামী, জামাত বলেই পরিচিত, আবার কোনোটি নিয়ে এনসিপির আপত্তি রয়েছে। জাতীয় ঐক্যমত কমিশনে এই বিষয়ে আপত্তিসূচক বক্তব্য নোট অফ ডিসেন্ট নথিভুক্ত করিয়ে রেখেছে তারা। মূল 4টি বিষয়ের উপর গণভোটের আয়োজন করা হয়। 4টি বিষয় হল নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়া অনুসারে গঠন করা হবে। পরবর্তী সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সদস্য বিশিষ্ট উচ্চকক্ষ গঠিত হবে। সেই সঙ্গে সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন প্রয়োজন হবে। তৃতীয় বিষয় ছিল সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে 30টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলির ঐক্যমত হয়েছে সেগুলি বাস্তবায়নে নির্বাচনে বিজয়ী দল বা জোট বাধ্য থাকবে। চতুর্থ এবং শেষ প্রস্তাব বিষয় ছিল জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলির প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করা হবে। এর মধ্যে একটি প্রস্তাব হল প্রধানমন্ত্রী পদে আসীন কোনো ব্যক্তি আর সংশ্লিষ্ট রাজনৈতিক দলের প্রধান বা শীর্ষ পদে থাকতে পারবেন না। বাংলাদেশ নির্বাচনে 2টি বিষয় বেশ নজরকাড়া। একটি হল বিএনপির ভূমিধস বিজয় এবং জামাতের রকেট গতিতে উত্থান। ভোটের আগে পদ্মাপারে অদ্ভুত একটা হাওয়া বইতে শুরু করে। হাওয়া ছিল জামাতের পক্ষে। দিল্লির কর্তা ব্যক্তিরা জামাতের নেতাদের সঙ্গে বৈঠক করে। আমেরিকা জামাতের বিষয়ে সবুজ সংকেত দিয়েছিল, তারা চেয়েছিল জামাত ক্ষমতায় আসুক। ব্রিটেনের কূটনীতিকরা জামাত নেতাদের সঙ্গে দেখা করে। জামাত নেতা নাসির উদ্দিন পাটোয়ারির চালচলন ছিল বেশ চোখে পড়ার মতো, আর জামাতকে প্রমোট করেছিল ইলিয়াস এবং পিনাকি। তাদের দুজনে ভীষণ রকম আত্মবিশ্বাসী ছিল। তাদের মনে হয়েছিল বাংলাদেশে তাদের কোটি কোটি ফলোয়ার আছেন, তারা বাংলাদেশ এলে বিএনপি নিশ্চিহ্ন হয়ে যাবে আর জামাত নতুন করে রাজনীতি করতে পারবে। সোশ্যাল মিডিয়া এই 2 তাত্ত্বিক নেতা জামাতকে নিয়ে বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে। ফল প্রকাশের পর দেখা গেল জামাত ক্ষমতায় আসেনি, তবে তাদের ফলাফল খুব ইতিবাচক। অতীতে বাংলাদেশে জামাতের ভোটের ফল এতটা নজরকাড়া ছিল না, যদিও এই ফলাফলের পরেও তারা ক্ষমতায় আসীন হতে পারছে না। সেটা একদিকে তাদের পরাজয়, কিন্তু নজিরবিহীন সাফল্যে তাদের নৈতিক জয় হয়েছে। রাজশাহী 4 আসনে 3 লাখ ভোটারে 7 লাখের বেশি ভোট, এটা অনিয়ম নয়, এটা গণতন্ত্রের কবর রচনা। অবৈধ ইউনূসের সাজানো নির্বাচনে ব্যালট নয়, সংখ্যা ছাপানো হয়েছে। রাজশাহী 4 নির্বাচনী এলাকায় মোট ভোটার সংখ্যা 3,19,909 জন, অথচ নির্বাচন কমিশনের হিসাবে সেখানে কাস্ট দেখানো হয়েছে 7,81,523টি ভোট। এর মধ্যে না ভোট 6,12,229টি এবং হ্যাঁ ভোট 1,45,382টি। অর্থাৎ রাজশাহী 4 আসনে কাস্টকৃত ভোটের হার দাঁড়ায় প্রায় 244.30%। বাস্তবে যা কোনোভাবেই সম্ভব নয়, কিন্তু অবৈধ ইউনূসের সেট করা নির্বাচনে অসম্ভবই যেন নিয়ম। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা পরিকল্পিত ভোট কারসাজির স্পষ্ট প্রমাণ। বাংলাদেশে 12 ফেব্রুয়ারি নির্বাচনের দিন সন্ধ্যা থেকেই সারা দেশ জুড়ে জাতীয় নাগরিক পার্টির তারকা তরুণ নেতারা, মানে যারা সারা দেশে পরিচিত, সার্জিস আলম, আক্তার হোসেন, হান্নান মাসুদের মতো নেতারা রীতিমতো নির্বাচন পরবর্তী ব্যাপক সহিংসতার অভিযোগ এনেছেন। কিন্তু বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রশাসনকে তারা যেভাবে প্রশিক্ষিত করে তুলেছেন গত 18 মাসে 2024 আগস্টের পর থেকে যে কোনো সহিংসতার ব্যাপারে এই সহিংসতা সত্য না মিথ্যা, সত্যিকার অর্থে এসব সহিংসতা ঘটেছে কিনা, নাকি এই তরুণ নেতারা আসলে নির্বাচনে তাদের জোট পরাজিত হওয়ার পর, কিংবা সার্জিস আলমের মতো যারা প্রবল প্রতিপত্তিশালী দোর্দণ্ড প্রতাপে এলাকায় সারা দেশে রাজত্ব করে বেরিয়েছেন পুরো 18 মাস জুড়ে, তারা যখন নির্বাচিত হতে পারেন নাই, সংসদ সদস্য পদ পান নাই, তখন এক ধরনের অনিরাপত্তা বোধ থেকে এ ধরনের অভিযোগ করছেন কিনা সেটা বোঝা খুবই মুশকিল। এবং এমনকি জাতীয় নাগরিক পার্টির যে মূল পাতা, সেখানেও খুব প্রমাণাদি পাওয়া যায় না। তবে জাতীয় নাগরিক পার্টির যে নির্বাচন পরিচালনা কমিটি আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নেতৃত্বে, তারা প্রায় প্রতিদিন দিনে রাতে সংবাদ সম্মেলন করে বলছে যে বিএনপির নেতা কর্মীরা ব্যাপক হামলা চালাচ্ছেন সারা দেশ জুড়ে জাতীয় নাগরিক পার্টি এবং জামায়াতে ইসলামের নেতা কর্মীদের উপর। এবং আসিফ
আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, মনিরা শারমিন, জাতীয় নাগরিক পার্টির কয়েক দফায় তারা হুমকিও দিয়ে বসেছেন যে এসব কোনোভাবেই সহ্য করা হবে না, তারা নাকি রাজপথে ব্যাপক আন্দোলন গড়ে তুলে বিএনপিকে একটা শিক্ষা দিয়ে দেবেন। এখন বলা মুশকিল যে বিএনপি আসলে সারা দেশে 12 তারিখের পরপরই এই জাতীয় নাগরিক পার্টিকে পেটানো শুরু করলো কেন, কিংবা ভয় দেখানো শুরু করলো কেন? দেখেন, বিএনপি জামাত জোট সরকারের 2001 সালে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতায় বিজয়ের পর যে ভয়াবহ নির্বাচন পরবর্তী সহিংসতা সারা দেশ জুড়ে চলেছিল দীর্ঘ সময় ধরে, সে স্মৃতি যাদের মনে আছে তারা ভাবতেই পারেন যে বিএনপি এ দফায় এমন কাজে লিপ্ত হয়ে পড়লো কিনা। 18 মাসে উনারা যা করেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি বারবার গিয়ে ভেঙেছেন, মন্ত্রীদের বাড়ি তো ভেঙেছেনই, আগুন দিয়েছেন। 32 নম্বর একটা জাতীয় ভাঙা ময়দানে পরিণত হয়েছে, যে যখন তখন যার যা মনে যাচ্ছে সে তখনই গিয়ে সেখানে আবার আরেক দফা ভাঙাভাঙি করে আসছে। আর সারা দেশে একেবারে দরিদ্র কর্মী সমর্থকের আওয়ামী লীগের বাড়িও অক্ষত রাখতে দেন নাই এই তরুণ নেতারা 2024 আগস্টের পর থেকে, এবং ক্রমাগত ভেঙেছেন। পুলিশ তাদের পক্ষে দাঁড়িয়েছে, ক্রমাগত ভেঙেছেন। একেবারে সরকারের শীর্ষ স্থানে বসা ব্যক্তি, প্রধান উপদেষ্টা, তিনি তাদের পক্ষে কথা বলেছেন। তিনি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে সব ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে। এবং তাদের যে সরকার এতদিন বসেছিল, সেই সরকারের যে প্রেস সচিব শফিকুল আলম, তার একটা কথা তো বিখ্যাত হয়ে গেছে। তিনি বলেছেন মবকে মব বলা যাবে না, প্রেসার গ্রুপ হিসেবে অভিহিত করতে হবে। এবং এই মব রাজত্বের সবচেয়ে বড় যে দুজন রাজা ছিলেন, হাসনাত আব্দুল্লাহ আর সার্জিস আলম, এখন হাসনাত আব্দুল্লাহ এমপি হয়ে গেছেন। তার বিপক্ষে বিএনপি যে এমপি পদপ্রার্থী দিয়েছিল, তার নমিনেশনই টেকে নাই। তার মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়ার পর এক রকমের বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাসনাত আব্দুল্লাহ, মবরাজ হাসনাত, তিনি সংসদে যাওয়ার পর পাকাপাকি করে ফেলেছেন। কিন্তু বেচারা সার্জিস, যাদের আসলে তো জানের ডনি হবার কথা, মাসের পর মাস ধরে বিএনপি, আওয়ামী লীগ সহ বাংলাদেশের সকল সেক্টরের একদল ব্যক্তিবর্গ বলে বেরিয়েছেন যে এদের যে কি দশা হবে যখন ক্ষমতা চলে যাবে। তো এখানেও সার্জিস পঞ্চবারের নির্বাচনে হেরেছেন বিএনপি পদপ্রার্থীর কাছে। এখন তিনি কেঁদে কেঁদে এসে বলছেন যখন ফেসবুকে যে একই অন্যায় জুলুম শুরু হয়েছে এবং এই জুলুমকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি যখন রাজপথে দলে দলে নেমে আসার আহ্বান জানাচ্ছেন, এবং তিনি বলছেন ভয় পেলে চলবে না, সকলকে রাজপথে এবং তিনি বলছেন ভয় পেলে কিছুতেই চলবে না, সকলকে নাকি রাজপথে নেমে আসতে হবে, তখন দেখা যাচ্ছে যে তার স্ট্যাটাসের নিচে কিংবা তার এই দুর্দশার কথা যখন নানা জায়গায় ব্যক্তিরা শেয়ার করছেন, তখন ব্যাপক হাস্যরস, ঠাট্টা মশকরার সৃষ্টি হয়েছে। সবাই বলছেন যে ওষুধ তারা এতদিন প্রয়োগ করেছেন সাধারণ মানুষের উপর, সে ওষুধে এখন এদের বিষ কমে আসবে। এখন একটা বিরাট অংশের মানুষ মনে করছেন যে বিএনপি আসলে প্রথম রাতেই বিড়াল মারতে চেয়েছে। এই এলাকাগুলোতে অনেক ক্ষেত্রেই যখন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, এদের তো মববাজি করার, ভাঙাভাঙি করার, আগুন দেওয়ার অনেক উইং, জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স কিংবা হাদির ইনকিলাব মঞ্চ, এক এক জায়গায় তারা এক এক নামে যখন তখন তো মব করেন, ভাঙাভাঙি করেন, আগুন দেন, মানুষকে পেটান, পিটিয়ে মেরে ফেলেন। তো সেই ব্যক্তিরা দের সাথে অনেক ক্ষেত্রেই বাংলাদেশ জুড়ে আগস্টের পর থেকে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ, বিএনপির নেতাকর্মীবৃন্দ কিন্তু গিয়ে যুক্ত হয়েছেন। 32 নম্বর ভাঙা থেকে শুরু করে সারা দেশে থানা ঘেরাও, পুলিশকে হয়রানি করা, এখন পুলিশের ওসি বদল করতে হবে, এমন যত বড় বড় ঘটনা ঘটেছে, মন্ত্রী মিনিস্টারের বাড়ি ভাঙা, সবকিছুতে বিএনপি ছিল। কিন্তু বিএনপি ঠিক জানে যে যখন তারা ক্ষমতায় আসবে, তখন যদি এদেরকে তেড়ে মেরে ডান্ডা করে দেওয়া না হয় ঠান্ডা প্রথমে, তাহলে পুরো নির্বাচনী প্রচারণাকালে এই ছেলেপেলে তাদেরকে যেভাবে উত্তপ্ত বিরক্ত করেছে, মির্জা আব্বাসের সাথে নাসিরউদ্দিন পাটোয়ারি কি করেছে সেটা তো প্রতিদিন সংবাদ হয়েছে ঢাকা শহরের বুকে বলে। কিন্তু ঢাকার বাইরে এরা যে ত্রাসের রাজত্ব কায়েম করেছে বিএনপি নেতাকর্মীদের বিষয়ে, এরা যে ভয়ের রাজত্ব কায়েম করেছে, কিংবা এরা যে তাদের ভোট নাই যে জায়গায়, সে জায়গায়ও এরা যে একটা মবের রাজত্ব কায়েম করে শক্তি প্রদর্শন করে এসেছে, তার কারণ এদের পেছনে ছিল ইউনূস সরকার, তার কারণ এদের পেছনে ছিল প্রশাসন। এখন যখন প্রশাসন, সরকার, বিএনপির নেতাকর্মীরা জায়গায় জায়গায় মনে করেছেন যে তাদের সবার আগে কর্তব্য প্রথম রাতে বিড়াল মারা, এনসিপি নেতৃবৃন্দ কর্মীদের বুঝিয়ে দেওয়া যে তাদের পেছনে আর কেউ নাই, তারা চাইলেই মার খেতে পারেন, তাদেরকে চাইলেই পেটানো যায়, চাইলেই তাদের বাড়িঘর ভাঙা যায়। কিন্তু কতটুকু পেটানো হচ্ছে, কতটুকু বাড়িঘর ভাঙা হচ্ছে, সেটা কিন্তু যেই নেতারা মূলত এইসব অভিযোগ এনেছেন, সার্জিস আলম, আক্তার হোসেন, হান্নান মাসুদ, কিংবা সংবাদ সম্মেলন করছেন আসিফ মাহমুদ, সজীব ভুইয়া ঢাকায় বসে, তাদের কাছ থেকে সেটা তেমন ভাবে জানা যায় না। সার্জিস আলম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন শুক্রবারে যে অন্তত 30টি জায়গায় এনসিপি নেতাদের উপর হামলা হয়েছে, এবং তিনি বলেছেন ক্ষমতা চিরস্থায়ী কোনো বিষয় নয়, অতীত থেকে শিক্ষা নেন, মনে রাখবেন 1 মাঘে শীত যায় না। আরে বিএনপি তো ঠিক এটাই বোঝাতে চেয়েছে যে 1 মাঘে শীত যায় না, এই কথাটা আগেই সার্জিস আলমের মনে রাখা দরকার ছিল। এই মাঘ শেষ হয়েছে, সার্জিস আলমের মাথার উপরে আর কোনো ছায়া নাই। এখন সার্জিস আলমকে নিজের নিরাপত্তা, নিজের জান নিজের বাঁচাতে হবে। সার্জিস আলম কিনা এরকম মববাজ নেতা, তিনি তার ফেসবুকে লিখেছেন যে এখন পর্যন্ত পঞ্চগড় 1 আসনে প্রায় 30টির বেশি জায়গায় বিএনপি নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের উপর বাড়িঘরে, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে, হুমকি দিয়েছে, অনেকে পালিয়ে আছে। তিনি লিখেছেন বিএনপি কি এখনো পুরনো কায়দায় প্রতিহিংসার রাজনীতি করতে চায় কিনা, সেটা বিএনপিকে স্পষ্ট করতে হবে। নোংরা রাজনৈতিক কালচারগুলোকে পরিবর্তন করে আমরা নতুন রাজনীতি করতে এসেছি। ভাবেন কি নতুন রাজনীতি করতে তারা এসেছে, মনে আছে আপনাদের? এই সমালোচনা সহ্য করা কিন্তু কঠিন কাজ ভাই। আর আমাদের কাজই হচ্ছে যখন আপনি অন্যায় কিছু বলবেন, করবেন, তখন সেটার বিরুদ্ধে সমালোচনা করা। অর্থাৎ আমার মন মতো হলে সবকিছু ওকে, আর যদি আমার মতের বিরুদ্ধ হয় তাহলে কিন্তু রাজপথে নামবো। এই যে রাজপথে নাইমা আওয়ামী লীগকে বিদায় করা একটা যে ট্রেন্ড বা কালচার, বা ধরেন রাজপথের শক্তিমত্তার পরিচয় দিয়া পুরো সিস্টেমকে হিলা ডালা সেই জুলাই যোদ্ধারা আর তাদের যারা বস, অর্থাৎ নাহিদ ইসলাম, ইনকিলাব, হ্যাঁ। তো সেই নাহিদ ইসলাম আজকে যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যটা আসলে কতটুকু যৌক্তিক? আর নাহিদ ইসলামের কি ধারণা যে এখন ডাক দিলে রাজতে আয়, কই ঢাকা আটে তো ডাক দিচ্ছেন, আপনারা পারেন নাই।
হাস্যকর মন্তব্য করা বন্ধ করে দেন। আর যে হাসান মাহমুদ হইয়েন না, আওয়ামী লীগের একজন যিনি ছিলেন, কথা বলতো, মানে কি বলতো নিজেও জানে না। ফলাফল যেটা আসছে যে এনসিপি 6টা পাইছে, এই 6টার মধ্যে হাসনাত আব্দুল্লাহ ছাড়া বাকি যে 5টা যদি জামাতের লেজ এনসিপি না ধরতো, অথবা জামাত পিতা হিসাবে পুত্রদের আশ্রয় না দিত, এই একটা সিটি শুধু পাইতো হাসনাত আব্দুল্লাহ, আর কোন সিটি এনসিপি পাইতো কিনা আমার সন্দেহ আছে। এখন যখন তারা হাইরা গেছে, এখন বলতেছে কি প্রয়োজনে আবার যা রাজপথে নামবো। কেন নামবেন? কারণ নির্বাচনের ফলাফল কারচুপি করা হয়েছে। তো কারচুপি কেন করা হয়েছে? এটা বিএনপি, প্রশাসন, ডক্টর ইউনূস, নির্বাচন কমিশন সবাই মিলে একটা সেটআপ দিছে। মানে এটা গতকালকে বক্তব্য দিল যে জরুরি সংবাদ সম্মেলন এনসিপি ডাকছে। এখন এনসিপির প্রধান যিনি নাহিদ ইসলাম, তিনি বলছেন যে ভাই একটা সময় পর্যন্ত নির্বাচনটা সুষ্ঠু হয়েছে, কখন? যতক্ষণ ভোট ফলাফল গণনা হয় নাই। সারাদিন দেখছে ভোটাররা গেছে, মনে করছে ওরে বাবা মানে এনসিপির তো ভোট দিয়া ফাটাই ফেলবে। এখানে নাহিদ ইসলামের একটু বোঝা দরকার যে এই যে আপনার ইউনিভার্সিটিগুলোতে ডাকসু নির্বাচন হলো, সেখানে এনসিপির যে ছাত্র শক্তি সংগঠন আছে, অর্থাৎ বিএনপির ছাত্রদল, জামাত ইসলামের ছিল ছাত্র শিবির, এনসিপির ছাত্র শক্তি, কোথায় এরা একটা আসনে ভালোভাবে কোনো একটা ভালো পদবি তারা পাইছে? ছাত্ররা এদেরকে প্রত্যাখ্যান করে দিছিল। আপনি বিশ্বাস করেন, আমি এখনো দাবি নিয়ে বলি, জামাত যদি এদেরকে শেল্টার না দিত, আশ্রয় না দিত, কোনো একটা আন্দোলনে এই এনসিপি এরা টিকতো না। তো এখন এই যে এরা ডাক দিচ্ছে যে নির্বাচনটা সুষ্ঠু হয় নাই, নির্বাচনে এখানে কারচুপি হয়েছে, আর এই ইঞ্জিনিয়ারিং এর প্রধান কারিগর হচ্ছেন জনাব তারেক রহমান। তো এগুলোর জন্য এখন কি করবে? প্রয়োজনে তারা রাজপথ নামবে। তো এখন ইলেকশন কমিশন আপনার মানে আইসা সিদ্ধান্ত বদলা দিবে। আমরা তো দেখলাম যে ইলেকশন কমিশন ঘোষণা করে দিচ্ছে, বা সরকারের পক্ষ থেকে আমরা বিভিন্ন সূত্র বাবদ আমাদের কাছে যে তথ্য আছে, আগামী 16ই ফেব্রুয়ারি শপথ গ্রহণ করবে সরকার। 18ই ফেব্রুয়ারির মধ্যে নতুন মন্ত্রিসভা হবে, 20ই ফেব্রুয়ারির মধ্যে মন্ত্রী পরিষদ গঠিত হওয়ার পরপরই সরকার গঠন হয়ে যাবে। অর্থাৎ বিএনপি নেতৃত্বাধীন যে নতুন সরকার, সেই সরকার ফাংশন শুরু করবে খুব অল্প দিনের মধ্যেই। তাহলে এখন যে রাজপথে নামা, আপনি ডাক দিয়া দেখেন, মানে এনসিপির মাঝে মাঝে হয় কি যে ওই যে থাকে না যে পুরনো একটা জোশ ফিলিংস, যে কোনো কথায় কথায় রাজপথে নামা, এই অভ্যাসগুলো ভাই বন্ধ করে দেন। ডক্টর ইউনূসের আমলে আপনারা সরকারি আশ্রয়ে প্রশ্রয়ে আর পেছন থেকে জামাত আপনাদেরকে সাপোর্ট করছে, এই কারণে আপনারা যেই যা খুশি করতে পারছেন। বাংলাদেশের মানুষ এই মুহূর্তে এই রাজপথে নামা, কথায় কথায় রাস্তা বন্ধ করা,